আসসালামু আলাইকুম, আমি জাইফা। আজকে ডিসকাস করব প্রিভেন্টিভ ডিটেনশন আন্ডার বাংলাদেশ কনস্টিটিউশন 1972 অ্যান্ড স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974. The word preventive means restrain and detention means keeping back. তো প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে বিচার ছাড়া এবং কোর্ট দ্বারা দোষী সাব্যস্ত হওয়া ছাড়াই এক্সিকিউটিভ অথরিটির মনে সন্দেহের ভিত্তিতে একজন ব্যক্তিকে ডিটেইন করা, মানে আটক করা। এই প্রিভেন্টিভ ডিটেনশনটা কাউকে পানিশ করা না যে সে অন্যায় করেছে তাই তাকে শাস্তি দেয়া, ব্যাপারটা কিন্তু এইটা না, বরং তাকে স্টেটের জন্য প্রিজুডিশিয়াল অ্যাক্ট করা থেকে মূলত বিরত রাখাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এটিকে আমরা প্রি ট্রায়াল ইন্টারনমেন্টও বলতে পারি। এই প্রিভেন্টিভ ডিটেনশনটা কিভাবে আসলো আমাদের কনস্টিটিউশনে, এটাকে যদি আমরা একটু শর্ট করে এর হিস্ট্রিটা দেখি, বাংলাদেশের অরিজিনাল কনস্টিটিউশন যেটা 1972-তে ইনঅ্যাক্টেড হয়েছিল, সেটাতে প্রিভেন্টিভ ডিটেনশন, প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি অ্যান্ড সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটসের জন্য স্পেশাল পাওয়ার্সের কোনো প্রভিশনস ছিল না, বরং আর্টিকেল 31 অ্যান্ড 32 অফ দি কনস্টিটিউশনের আন্ডারে রাইটস টু প্রোটেকশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড রাইটস এগেনস্ট ডিটেনশনের রাইটসগুলোকে নিশ্চিত করেছে। তো যদিও ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিফারেন্ট কান্ট্রিজগুলোতে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন সংক্রান্ত আইন ছিল, তো যেহেতু প্রিভেন্টিভ ডিটেনশন আমাদের ফার্স্ট ইনঅ্যাক্টেড কনস্টিটিউশনে ছিল না এবং আর্টিকেল 33তেও এই প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য কোনো স্কোপ দেওয়া হয়নি, বাট 1973-তে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 33টা অ্যামেন্ড করা হয়েছে দুইটা নিউ ক্লজেস অ্যাড করে, ক্লজ 4 আর ক্লজ 5। এই দুইটি নিউলি ক্লজগুলো কনস্টিটিউশনাল সেফগার্ড হিসেবে পরিচিত তাদের জন্য যারা প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের আন্ডারে পড়বে। অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল, দেয়ার আর 3 constitutional safeguards for any kind of preventive detention. That is, review by an advisory board, right to communication on ground of detention, right to representation against the order of detention. তো স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যেটা 9th February 1974-এ কার্যকর করা হয়েছিল, সেটাই ছিল রেজাল্ট অফ দ্য অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেল 33 অফ দি কনস্টিটিউশন। আর্টিকেল 33 এর ক্লজ 3তে স্পেসিফিক্যালি এটাই বলেছে যে ক্লজ 1 অ্যান্ড 2 এর আন্ডারে অ্যারেস্ট এবং ডিটেনশন রাখার জন্য এই সেফগার্ডসগুলো এমন পার্সনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যারা এনিমি এলিয়েন্স বা যারা অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড আন্ডার এনি ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন, দ্যাট ইজ আন্ডার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। এটা বুঝতেই পারছি। তো যাই হোক, বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 33তে অ্যাকচুয়ালি কী কী বলা হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে চলুন তা দেখে নেই। ইট হ্যাজ বিন স্টেটেড দ্যাট সেফগার্ডস অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের জন্য সেফগার্ডগুলো কী কী? প্রথমে বলেছে কোনো অ্যারেস্টেড ব্যক্তিকে যথাযথ ইনফর্মড না করে ডিটেইন করা যাবে না এবং তার লিগ্যাল প্র্যাকটিশনার দ্বারা ডিফেন্ড করা বা কনসাল্ট করার রাইট থেকে বঞ্চিতও করা যাবে না। তো সেকেন্ডলি বলেছে অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড করা প্রত্যেক ব্যক্তিকে 24 আওয়ার্সের মধ্যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে, অবশ্য অ্যারেস্টের জায়গা থেকে কোর্টে যাওয়ার টাইমটুকু বাদে অবশ্যই, এবং ম্যাজিস্ট্রেটের অথরিটি ব্যতীত কোনো ব্যক্তিকে সেইড পিরিয়ডের পরে কাস্টাডিতে ডিটেইন করা যাবে না। আর ক্লজ 3তে বলেছে তবে এই ক্লজেসগুলো কিন্তু কিছু ব্যক্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, যেমন কেউ যদি এনিমি এলিয়েন্স হয়ে থাকে বা যদি কেউ প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে প্রোভাইড করা আইনের আন্ডারে অ্যারেস্টেড বা ডিটেইনড হয়ে থাকে, বুঝে তখন যেটা বললাম হিস্ট্রিকে। ক্লজ 4-এ বলেছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কোনো লই 6 মান্থের বেশি কোনো পার্সনকে ডিটেইন করার অথরাইজেশন দেয় না, তবে এক্সিকিউটিভ অথরিটি যদি অ্যারেস্টেড ব্যক্তিকে 6 মান্থের বেশি ডিটেইন করতে চায় তবে তাকে অ্যাডভাইজরি বোর্ডের কাছে আনা হবে। এই বোর্ডটি 3 জনের সমন্বয়ে গঠিত, আর তার মধ্যে 2 জন হলেন অ্যাক্টিং জাজ অফ সুপ্রিম কোর্ট বা ইকুয়ালি কোয়ালিফাইড, আর আরেকজন হচ্ছে সিনিয়র অফিসার ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক, এবং তারা এই 6 মান্থের বেশি ডিটেইন করার সাফিসিয়েন্ট কজ প্রোভাইড করবেন যে কেন করছেন। আর 5th ক্লজে বলা হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশনের লয়ের আন্ডারে যখন কোনো পার্সনকে ডিটেইন করা হয়, অথরিটি তখন একটি অর্ডার প্রণয়ন করে এবং যত তাড়াতাড়ি সম্ভব সে ব্যক্তির সাথে কমিউনিকেট করবে যেই গ্রাউন্ডসে এই অর্ডারটি করা হয়েছে এবং তাকে সেই অর্ডারের এগেনস্টে রিপ্রেজেন্টেশন করার অপরচুনিটিও দিবে। আর ক্লজ 6-তে বলা হয়েছে পার্লামেন্ট প্রেসক্রাইবড ল দ্বারা ক্লজ 4-এর আন্ডারে ইনকোয়ারিতে অ্যাডভাইজরি বোর্ডের প্রসিজারটাই ফলো করবে। তো এই তো গেল কনস্টিটিউশনের পার্ট প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে। এখন আমরা দেখে নেব স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এ প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে কী বলেছে।
যেহেতু আমরা জানি 1974-এর 9th ফেব্রুয়ারি ব্ল্যাক ল স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 ইনঅ্যাক্টেড হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশনের প্রভিশনস দিয়ে। এই অ্যাক্টে বলা হয়েছে যে এক্সিকিউটিভ অথরিটি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট অথবা ডিটেন করতে পারে যদি তাদের মনে এমন সন্দেহ থাকে যে ওই ব্যক্তি কোনো প্রিজুডিশিয়াল অ্যাক্ট করতে পারে, হুইচ মিনস বাংলাদেশের সভারেন্টি বা ডিফেন্সের কোনো ধরনের ক্ষতি করা, বা বাংলাদেশ এবং ফরেন স্টেটের ফ্রেন্ডশিপের মধ্যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করা, বা বাংলাদেশের সিকিউরিটি নষ্ট করা বা পাবলিক সেফটির ক্ষতি করা, বা বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বা কমিউনিটির মধ্যে শত্রুতা বা ঘৃণার কোনো ফিলিংস সৃষ্টি করা, বা লয়ের অ্যাডমিনিস্ট্রেশনে বা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে বাধা দেয়া বা ইন্টারফেয়ার করা, কমিউনিটির জন্য প্রয়োজনীয় সাপ্লাইসের সার্ভিসগুলো মেনটেন করতে বাধা দেয়া বা এর ক্ষতি করা, পাবলিকদের মধ্যে ফিয়ার মানে ভয় বা শঙ্কার সৃষ্টি করা, বা স্টেটের ইকোনমিক বা ফিনান্সিয়াল ইন্টারেস্টের কোনো ধরনের ক্ষতি সাধন করা। তো উপরের এসব কোয়ালিটি বা ধরন যদি কোনো ব্যক্তির মধ্যে আছে বলে মনে করেন অথরিটি, দেন তাদের অনায়াসেই অ্যারেস্ট বা ডিটেন করতে পারবে। So this is all about preventive detention. Hope this video will help you. To know more legal knowledge, go to my channel Sadia's Doctrine and watch more videos. And to get updated, please hit the bell icon. Till then, Allah Hafiz.